তারপর এমনিতে তো দেওয়ার কথা না, দেখি তারপর আসেন 65 হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ আ পজিটিভ ডিগ্রি। তাহলে কোনটা পজিটিভ ডিগ্রির এক্সাম্পল, উদাহরণ। তাহলে কোনটা কোনটা পজিটিভ ডিগ্রির এক্সাম্পল সেটা আমরা একটু দেখে আসি। তাহলে 65 মাচ বেটার ওয়ার্ডস লেস, তাহলে কোনটা পজিটিভ ডিগ্রির হবে? আচ্ছা আপনারা বলতেছেন ডি, মানে জান্নাতুল নাইম বলতেছেন ডি, বাকিটা বুঝলাম এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে লেস যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে মাচ কি? মাচ কোন ডিগ্রি? ঠিক আছে, তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে মাচ তাহলে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি? লেস যদি হয় আপনার কি, লেস যদি হয় কম্পারেটিভ এই পজিটিভ ডিগ্রি, তাহলে মাচ কি? ঠিক আছে, আচ্ছা ডিগ্রি বলতে আসলে কি বুঝলেন? আপনি বলতেছেন মানে মাচ কোনো ডিগ্রি না, তাহলে ডিগ্রি আসলে কি? পজিটিভ ডিগ্রি আসলে কি? পজিটিভ ডিগ্রি তো কোনো ডিগ্রি না, সোজা কথা বললে। পজিটিভ মানে হচ্ছে নর্মাল, যেভাবে আমরা নর্মালি যেভাবে আমরা বলি, তাহলে কি পজিটিভ ডিগ্রি? পজিটিভ এখানে বলছে কোনটা পজিটিভ ডিগ্রি। আমরা ডিগ্রি কয় প্রকার জানি? আমরা ডিগ্রি জানি কয় প্রকার? আমরা ডিগ্রি জানি 3 প্রকার, কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে কিনা? তাহলে পজিটিভ ডিগ্রি যদি এখানে বলছে মাচ যদি কোনো যদি ডিগ্রি না হয়, তাহলে পজিটিভ ডিগ্রি তো কোনো ডিগ্রি না। পজিটিভ মানে হচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভ গুলো, আমরা যেভাবে, যেমন গুড একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, মানে গুড হচ্ছে কি, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে গুড কি কোনো ডিগ্রির মধ্যে পড়ছে? তাহলে নর্মালি যেমন যেমন ধরেন রহিম ইজ এ গুড বয়, তাহলে এখানে গুডটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, অর্থাৎ একটা পজিটিভ ডিগ্রি, কোনো তুলনা বোঝায় নেই। বুঝতে পারছেন? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বলেন যে লেস, তাহলে লেস যদি কম্পারেটিভ, লেস যদি কি হয় লেস যদি আপনার যদি পজিটিভ, তাহলে মাছ কেন নয়? আমার প্রশ্ন হচ্ছে সেটা। কেউ কি বলতে পারবেন যে মাছ কেন পজিটিভ ডিগ্রি নয় হবে? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? হ্যালো, হুম, জি স্যার। হ্যাঁ স্যার বলেন। বলছিলাম যে লেস থেকে তো কম্পারেটিভ ডিগ্রি লেজার হয়। আচ্ছা লেস এর কম্পারেটিভ লেজার হয়, বুঝলাম। তাহলে আমি এখানে বলছে জি হুইচ ওয়ান ইজ অ্যান এখানে তো এক্সাম্পল অফ আ পজিটিভ ডিগ্রি। জি এখানে বেটার কম্পারেটিভ ডিগ্রি অলসো কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, আমার স্যার প্রশ্ন হচ্ছে মাছ কেন আপনি ভাইয়া মাছ। মাসটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার তো হচ্ছে মানে ডিটারমিনার গুলো, যেমন ধরেন আপনার মাছ মোর, এগুলো তো সবগুলো তো আপনি এখানে যা আছে সবগুলো লেস ডিটারমিনার। জি স্যার, লেস তো ডিটারমিনার বাপে ধরলে। হ্যাঁ লেস ধরলে, যেমন ধর লেস, তারপর হচ্ছে ফিউ এটা ফিউ তো ফিউয়ার, ডিটারমিনার। এগুলো কিন্তু হ্যাঁ, এক প্রকারের এগুলো তো সব ডিটারমিনার। ডিটারমিনার। ডিটারমিনার ডিটারমিনার এটা এখানে ডিটারমিনার যে আসবে না। আমার কথা হচ্ছে মাছ হ্যাঁ, কেন পজিটিভ ডিগ্রি নয়। ঠিক আছে, মানে কেউ কি ব্যাখ্যা করতে পারবেন যে আমি আসলে এটা জান্নাতুল নাইম যেটা বলছিলেন যে মানে এখানে মাছ কোনো ডিগ্রি না, আমি সেজন্য এই ব্যাখ্যাতে বলতেছি মাছ এখানে কেন আপনার পজিটিভ ডিগ্রি না। এখানে সঠিক উত্তর হচ্ছে মাছ। ঠিক আছে, লেস কিন্তু না, এটা মাথায় রাখেন। মাছ হচ্ছে পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর। আবার ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে মানে জি এক্সাক্ট স্যার। তো মানে লেস লেস থেকে যে লেজারটা আসবে স্যার, লেজার তো নাই, লেজার তো হয় না। আপনি কোথায় লেজার পেয়েছেন? লেজারটা কম্পারেটিভ ডিগ্রি না? না, আপনি কোথায় পেয়েছেন? এটা লেস দেন, আমরা বলি লেস দেন বলি, আমরা কিন্তু লেজার দেন বলি না সাধারণত, আমরা লেস দেনই কিন্তু বলি। ঠিক আছে, এখানে মাছ জি হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে মাছ। এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রি শুধুমাত্র মাছে আছে। বুঝতে পারছেন? লেস কিন্তু হবে না এখানে। আচ্ছা, বাকি দুটো তো নাই, বাকি দুটো তো কম্পারেটিভ ফর্ম, সেটা তো আমরা দেখতেছি। ওগুলো কম্পারেটিভ। জি ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে এখানে মাছটাই। বুঝতে হবে। 66 80।
66 হচ্ছে আপনারা রেসপন্স করিয়েন, তাহলে আমি আপনারাও বুঝতে সুবিধা হবে বা আপনাদেরও জিনিসটা তাহলে না জানলে সেটা শেয়ার করবেন যে আপনি মানে বুঝতেছেন না বা আপনি বুঝেন নাই, তাহলে আমি দেখবেন আমি আপনাকে বুঝে দিতে পারবো। আমরা চুপ করে থাকলে যেটা হবে আপনি কি বুঝতেছেন সেটা আমি বুঝতেছি না, বা আমি বুঝাইলে আপনি বুঝতেছেন কিনা তাও বুঝবো না, সেটা রেসপন্স করবেন, পারেন না পারেন না পারেন সমস্যা নেই, কিন্তু রেসপন্স করিয়েন। The exclamatory form of the sentence a little learning is a dangerous thing, তাহলে এটার কি করতে বলছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে। তাহলে কোনটা হবে? এ নাম্বার হবে, বি নাম্বার হবে, সি নাম্বার হবে নাকি ডি নাম্বার হবে? 66 বলেন, এ বি সি ডি। তাহলে আপনারা বলতেছেন সি নাম্বার আর নাম্বার 3 নাম্বার মানে সি নাম্বার। আচ্ছা, এবার বলছে হোয়াট আ ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ। তাহলে আমরা বলছিলাম গত ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এবং এন থাকে, বেরি দিয়ে করতে বারণ করছি, তাহলে যদি এ বা এন থাকে আমরা হোয়াট দিয়ে করব। তাহলে এই জিনিসটা দেখলে আমরা এ থাকলে এ এন থাকলে হোয়াট দিয়ে করবো। তাহলে হোয়াট এ ডেঞ্জারাস থিং, ঠিক আছে? তাহলে হোয়াট আর ডেঞ্জারাস থিং আর লিটল লার্নিং ইজ। তাহলে এখানে হোয়াট নাই কোন কোন জায়গায়? এটাতে নাই, এটা বাদ, এটাও বাদ। তাহলে আছে দুই জায়গার মধ্যে আবার আমাকে দুটো জায়গায় কাউন্ট করতে, যেহেতু এখানে ডেঞ্জারাস আছে সেখানে ডেঞ্জারাস লিখতে হবে এখানে, কিন্তু যেহেতু আমার ডেঞ্জার আছে সো এটা উত্তর হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই অলওয়েজ রিমেম্বার হিম। আই অলওয়েজ রিমেম্বার হিম, তাহলে আনসার কি হবে? তাহলে 67 এর উত্তর কত হবে? অর্থাৎ এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? তাহলে 67 আপনারা বলতেছেন 4 হবে, তাহলে হচ্ছে কি বলছে এখানে? নেগেটিভ ফর্ম করতে বলছে। তাহলে 67 এর নেগেটিভ ফর্ম করতে বলছে আই অলওয়েজ রিমেম্বার ইট। আমরা জানি কোনো বাক্যের মধ্যে যদি নরমাল সেন্টেন্স হয় তাহলে সেটা আমরা নেগেটিভ করতে হলে তার কি বোঝাতে আমরা একটা অ্যান্টোনিম বসাই। তাহলে রিমেম্বার এর অ্যান্টোনিম হচ্ছে ফরগেট। আবার আমরা জানি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে সেটা নেগেটিভ করতে হলে নেভার বসাতে হয়। তাহলে আই নেভার ফরগেট হিম হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে একটা জিনিস বলি, এখানে আপনারা যদি বাক্যটা যদি এরকম যদি বলতো আই অলওয়েজ মিস ইউ, আই অলওয়েজ মিস ইউ, তাহলে সেটা আমরা বাক্যটা কি করতাম? ঠিক আছে, আই অলওয়েজ মিস ইউ, তাহলে যদি বলতাম তাহলে আমরা বলতাম কি আই নেভার, তাহলে আই অলওয়েজ মিস ইউ, তাহলে মিস ইউ মানে হচ্ছে কি? তাহলে আমি তাকে সবসময় কি করব? মিস করব। তাহলে এখন যদি বলি তাহলে আমি তাকে সবসময় কি স্মরণ করব, এরকম না? মানে মিস করব মানে হচ্ছে স্মরণ করব। কিন্তু অনেকে যে জিনিসটা করে মিসের বাংলা অর্থ মানে বলতে গেলে আর মনে পড়ে না, মিস করা মানে মিস করাই বলি আমরা। ঠিক আছে, তাহলে আমরা যাই আগে, পরে এগুলো পরে বলবো, কথা আগে শেষ করে নি। তারপর হচ্ছে 68 কনভার্ট ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্স দিস ইজ মাই ফ্রেন্ড হুজ নেম ইজ রহমান। তাহলে কনভার্ট টু সিম্পল সেন্টেন্সে আমার কনভার্ট করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এ বি সি ডি কোনটা হবে? 68। 68 এর জান্নাতুল নাইম বলতেছেন সি আর জান্নাতুল মাওয়া বলতেছেন ডি। তাহলে সি আর ডি এর মধ্যে যেহেতু আছেন 68, আচ্ছা দিস ইজ মাই ফ্রেন্ড হুজ নেম ইজ রহমান আর বিনতা রহমান বলতেছেন এ, তাহলে এ বি এ মানে এ সি ডি পাইলাম, বি কেউ বললেন না, বি আমি বললাম জান। তাহলে দেখেন দিস ইজ মাই ফ্রেন্ড হুজ নেম ইজ রহমান, তাহলে আমরা যদি দেখি প্রথমে যদি দেখে আসি এটা এখানে আনসার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে উত্তর। তাহলে বাকিগুলো নাই কেন? তাহলে দ্য নেম অফ মাই ফ্রেন্ডস ইজ রহমান, এটা হবে না, কারণ এখানে আমার এখানে দিস ইজ মাই ফ্রেন্ড হুজ নেম ইজ রহমান আছে। তারপর যে দিস ইজ মাই ফ্রেন্ড রহমান, বাক্যটা দেখেন আপনি নিজেই চিন্তা করেন যারা সি বলছেন। তাহলে দিস ইজ মাই ফ্রেন্ড রহমান, এখানে যদি এভাবে বলতাম দিস ইজ মাই ফ্রেন্ড রহমান, তাহলে এখানে একটা কমা দিতাম। ঠিক আছে, তাহলে আমার যেহেতু কোনো কমা টমা নেই সো এটা উত্তর হবে না। তারপর হচ্ছে দিস রহমান ইজ মাই ফ্রেন্ড, তাহলে দিস বসানোটা এখানে আসলে ভুল। আননেসেসারি ভাবে আমরা একটা কি একটা আমরা কি বললাম এটার নাম কি, একটা মানে অ্যাডজেক্টিভ বসাই ফেলছি। তাহলে যেহেতু আমরা রহমান ইজ মাই ফ্রেন্ড বললে হইতো, তাহলে এটাও বাদ। তাহলে এখানে আমরা কি বলছি? মাই ফ্রেন্ডস নেম ইজ রহমান, এটাই কারেক্ট, এ নাম্বারটা হচ্ছে কারেক্ট। বাকিগুলো কেন নেই তা তো ব্যাখ্যা করলাম। তারপর আসি আমরা 69 হচ্ছে হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, এর সঠিক নেগেটিভ সেন্টেন্স কি হবে?
তাহলে এই নাম্বার হচ্ছে উইদাউট ফায়ার দেয়ার ক্যান বি নো স্মোক, নাকি নো স্মোক ক্যান বি দেয়ার উইদাউট ফায়ার, নাকি দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, নাকি দেয়ার ক্যানট এনি স্মোক উইদাউট ফায়ার। 69 বলছে কি হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, মানে যেখানেই স্মোক সেখানেই দেওয়া, বা যেখানেই দেওয়া সেখানেই স্মোক, সোজা কথা হচ্ছে সেটা। তাহলে আমাকে এখানে কি করতে বলছে, আমাকে এখানে করতে বলছে কি নেগেটিভ করতে বলছে। তাহলে 69 দেখেন উইদাউট ফায়ার দেয়ার ক্যান বি নো স্মোক, তাহলে আগুন ছাড়া কি হতে পারে না, আগুন ছাড়া কোনো দেয়ার ক্যান বি নো স্মোক, তাহলে কোনো ধোঁয়া হতে পারে না। আচ্ছা নো স্মোক ক্যান বি দেয়ার উইদাউট ফায়ার, তাহলে এখানেও সেম, তাহলে ধোঁয়া ছাড়া কি হতে পারে না, আগুন ছাড়া কোনো ধোঁয়া হতে পারে না, গেল। তারপর হচ্ছে দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, ঠিক আছে। তারপর হচ্ছে দেয়ার ক্যানট এনি স্মোক উইদাউট ফায়ার, তাহলে এখানে মেইন সমস্যা হচ্ছে চারোটার অর্থ কিন্তু মোটামুটি একই রকম ভাবে থাকে, কিন্তু আসলে আমাকে দেখতে হবে কোনটা গ্রামাটিক্যাল, মানে গ্রামারটা ফিল আপ করে। তাহলে নেগেটিভ সেন্টেন্স যেহেতু বলছে, তাহলে আমাদের অবশ্যই একটা নেগেটিভ শব্দ আসতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে উইদাউট একটা নেগেটিভ, নো একটা নেগেটিভ, ঠিক আছে, পেলাম। তাহলে উইদাউট ফায়ার দেয়ার ক্যান বি নো স্মোক, তাহলে এখানে দেখেন হোয়ার আবার মানে হচ্ছে একটা প্লেসকে বোঝাইছে। আর আমরা জানি কোনো প্লেসকে যদি আমরা ইন্ডিকেট করতে যাই তাহলে সেখানে আমাদের কি করতে হবে, সেখানে আমাকে অবশ্যই দেয়ার ইউজ করতে হবে। যদি এখানে দেয়ার একটা অপশনে আছে দেয়ার ইজ স্মোক বা দেয়ার ইজ ফায়ার, তাহলে আমাকে দেয়ারটা অবশ্যই আমাকে রাখতে হবে। উইদাউট ফায়ার দেয়ার ক্যান, যদি চারটা অপশনই কিন্তু কাছাকাছি, কিন্তু এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সি নাম্বারটা, দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ একদম নেগেটিভ কিন্তু পুরোটাই সিম্পল, সবগুলোই সিম্পল, কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট চারটাই কিন্তু মোটামুটি কাছাকাছি আনসার। কিন্তু এখানে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার, তাহলে এখানে কি দেখবেন, এখানে কোনো স্মোক হবে না, অর্থাৎ আগুন ছাড়া কোনো কি ধোঁয়া হবে না, বুঝা গেছে। তাহলে 69 হচ্ছে সি নাম্বার উত্তর। এবার আসে 70-তে। 70 হচ্ছে আপনার হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, এর সঠিক নেগেটিভ সেন্টেন্স কি হবে, তাহলে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, নেগেটিভ শব্দ কি হবে, তাহলে এখানে দেখেন নো ওয়ান ইজ বেটার ফ্রেন্ড দ্যান মি, নাকি এখানে হবে নো ওয়ান ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অ্যাজ হিম, নাকি নো ফ্রেন্ড আস বেটার দ্যান হিম, নাকি নো ফ্রেন্ড ইজ বেটার দ্যান হি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু জিনিসটা ছিল কিন্তু সুপারলেটিভ ফর্ম, তার মানে নেগেটিভ করতে বলছে, তার মানে আপনাকে কিন্তু সুপারলেটিভ কোনো কম্পারেটিভ বা পজিটিভ করতে বলে নেই। মাথায় রাখবেন যখন আপনারা এই ধরনের সেন্টেন্স দেখবেন যে ডিগ্রি কম্পারিজনের সেন্টেন্স দেওয়া আছে কিন্তু আপনাকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করতে বলছে, তখন অবশ্যই মাথায় রাখবেন সেটাকে হয় কম্পারেটিভ নাহলে পজিটিভ দিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে দেখেন এখানে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড আছে, তাহলে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড যেহেতু আছে তাহলে আমরা করবো কি নো ফ্রেন্ড ইজ বেটার দেন হি, তাহলে এখানে উত্তর হচ্ছে ডি নাম্বারটা, তাহলে নো ফ্রেন্ড ইজ বেটার দেন হি, ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে উত্তর। তারপর দেখেন বাকিগুলো কেন আছে, বাকিগুলো কেন একটু বলে আসি। নো ওয়ান ইজ বেটার ফ্রেন্ড, এই ফ্রেন্ড এখানে দিয়ে আসলে ভুল করছে, ঠিক আছে, কারণ এটাই হচ্ছে নাউন, নাউনটাকে আমরা আগে লিখতে হয়। তার নো ওয়ান ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু কি এখানে দেখেন দা বেস্ট আছে বসাইছে, আবার অ্যাজ ও বসাইছে একটা। তার নো ফ্রেন্ড আস, এখানে আস করতে আসলো, এখানে কোনো আসের তো কোনো প্রনাউন ছিল না, সো আমার এখানে বাকি তিনটা ভুল, ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। অনলি দ্য ইভিনিং স্টার হ্যাজ অ্যাপিয়ার্ড, এর সঠিক নেগেটিভ সেন্টেন্স কোনটি, তাহলে অনলি দ্য ইভিনিং স্টার হ্যাজ অ্যাপিয়ার্ড, তাহলে 71 এর উত্তর কি হবে, 71 এর উত্তর কি হবে, তাহলে হচ্ছে নো স্টার বাট দ্য ইভিনিং স্টার অ্যাপিয়ার্স, নাকি নো স্টার বাট অনলি ইভিনিং স্টার অ্যাপিয়ার্ড, নাকি নো নান বাট দ্য ইভিনিং স্টার হ্যাজ অ্যাপিয়ার্ড, নাকি নো স্টার বাট ইভিনিং স্টার অ্যাপিয়ার্স। তাহলে 71 এর উত্তর আপনারা বলতেছেন জান্নাতুল নাইম বলতেছেন সি, ঠিক আছে। তাহলে হ্যাঁ এখানে আমরা জানি কোন সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অনলি থাকে, অনলি থাকলে সাধারণত আমরা তিনটা জিনিস দেখব, সেটা হচ্ছে যদি ব্যক্তিবাচককে ইন্ডিকেট করে, তাহলে আমরা একদম শুরুতে চলে যাই। দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় সাবজেক্ট হিসেবে আল্লাহ বা গড বা ব্যক্তিবাচক বুঝালে নান বাট বসাবো, যদি বস্তুবাচক থাকে তাহলে নাথিং বাট বসাবো, আর যদি সংখ্যাবাচক থাকে তাহলে নট লেস বা নট মোর দেন বসাবো। তাহলে হচ্ছে কি, যদি এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বা গডকে বা আল্লাহকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা নান বাট হিসেবে বসাবো তার অনলি বা অ্যালোনের পরিবর্তে, আর যদি বস্তুবাচককে ইন্ডিকেট করে তাহলে বসাবো নাথিং বাট।
আর যদি কোনো সংখ্যাকে বসায় তাহলে সেখানে নট লেস দেন অথবা নট মোর দেন আমরা বসাবো। ক্লিয়ার? যেমন অনলি গড ক্যান হেল্প আস, তাহলে হবে কি এই যে অনলি জন্য আমরা জাস্ট যেহেতু গডকে ইন্ডিকেট করছি এখানে, তাহলে আমরা সেখানে বোঝাচ্ছি কি নাথিং বাট। আর যখন মানি অ্যালোন ক্যান সেভ দেম, যেহেতু অ্যালোন শব্দটা এখানে ইন্ডিকেট করছে কাকে, মানিকে, সেজন্য আমরা বোঝাচ্ছি নাথিং বাট। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে যদি দেখে আসি একটু যে অনলি দ্য ইভিনিং স্টার হ্যাজ অ্যাপিয়ার্ড, এখানে বলেন তো তাহলে অনলি দ্য ইভিনিং স্টার কি কোনো ব্যক্তি নাকি বস্তু? তাহলে অনলি দ্য ইভিনিং স্টার, তাহলে ইভিনিং স্টার কিন্তু কোনো ব্যক্তি না, এখানে হচ্ছে ইভিনিং স্টার কিন্তু এখানে বস্তু। তাহলে আমাদের হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল কিন্তু নাথিং বাট, নান বাট কিন্তু না। কিন্তু আমার অপশনে কোনো জায়গায় কিন্তু নাথিং বাট নাই, কিন্তু নান বাট আছে। ঠিক আছে? যদি বলি তাহলে এখানে কোনো উত্তরেই কিন্তু নাই, অর্থাৎ 71-এ কোনো উত্তর কিন্তু নেই। ঠিক আছে? এই যে আমরা যেটা বলছিলাম, যদি নান অনলি বা অ্যালোন যদি কাকে বোঝায়, বস্তুবাচককে ইন্ডিকেট করলে আমরা নাথিং বাট বসাই। কিন্তু আমার এখানে তো অপশন আছে শুধুমাত্র নান বাট দিয়ে, কোনো নাথিং বাট কিন্তু নাই, সেখানে উত্তর নাই। ঠিক আছে? যদি এখানে যদি কোনো একটা যদি উত্তর করতে হয় তাহলে আমাকে সি নাম্বারটা উত্তর করতে হবে, বাকিগুলো হবে না। কিন্তু কিসের জন্য আমরা অনলির জন্য হয় নাথিং বাট করব নাহলে নান বাট করব, এটা আমরা দেখে আসছি। যেহেতু এখানে বস্তুকে ইন্ডিকেট করছে, সো আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে নাথিং বাট দ্য ইভিনিং স্টার হ্যাজ অ্যাপিয়ার্ড। ঠিক আছে? কিন্তু যেহেতু নাথিং বাট নাই, সো আমরা নান বাটটাকে আমরা এখানে উত্তর ধরতে হবে। ক্লিয়ার? যদি অ্যাকুরেট যে আনসার করতে চান এখানে কোনো আনসারে আমরা পাবো না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে 72 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স, নিচের কোনটা অপটেটিভ সেন্টেন্স? আমি আগেই বলছি যখন আপনাকে এভাবে থাকবে তখন কিন্তু কোনো ধরনের কিন্তু পাংচুয়েশন আপনাকে ইউজ করবে না। সো মে ইউ পাস ইন দ্য এক্সাম, নাকি লিভ লং দ্য কিং, নাকি আই রিকোয়েস্ট ইউ টু কিপ কোয়াইট, নাকি যদি বলি তাহলে হচ্ছে হু উই আর গোয়িং টু দ্য মার্কেট। ঠিক আছে? দেখেন জান্নাতুল নাইম বলতেছেন বি নাম্বার। ঠিক আছে? আসলে উত্তর হচ্ছে এ নাম্বার, কারণ অপটেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার ফলো করে। অপটেটিভ সেন্টেন্স যে স্ট্রাকচার ফলো করে সে সাধারণত শুরুতে কি বসায়, সে সাধারণত শুরুতে একটা মে অপশন বসাবে। ঠিক আছে? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা বলি আমরা। ঠিক আছে? সে এই স্ট্রাকচারটা ফলো করবে অপটেটিভে। তাহলে মে কিন্তু অবশ্যই অপটেটিভ মানে হচ্ছে একটা মে থাকবে, যেমন মে ইউ লিভ লং, তারপর হচ্ছে মে ইউ পাস ইন দ্য এক্সাম। ঠিক আছে? তাহলে একটা মে কিন্তু শব্দটা কিন্তু অবশ্যই বসাইতে হবে আপনার অপটেটিভ সেন্টেন্সে। যেহেতু আমার মে অবশ্যই বসাতে হবে, সেহেতু যেখানে মে নাই সেটা অপশন কখনোই অপটেটিভ সেন্টেন্স হবে না। দেখেন এখানে যদি এভাবে থাকতো মে দা কিং লিভ লং, মে দা কিং লিভ লং, তাহলে আমি কি করতাম, আমি বি নাম্বারকে উত্তর কাউন্ট করতে পারতাম। যেহেতু আমার এখানে লিভ লং দা কিং আছে, তাহলে এটা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে নাই, সেটা আমাদের উত্তর হবে আসলে এ নাম্বার। বুঝতে পারছেন এখন? ঠিক আছে? এখানে কিন্তু বি নাম্বার উত্তর হবে না। যদি থাকতো কি এখানে, যদি আপনার যদি জান্নাতুল নাম, আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলতেছি, এখানে যদি এই বি নাম্বার সেন্টেন্সটা এভাবে থাকতো যে মে দা কিং লিভ লং, তখন এইটা হচ্ছে এই লং লিভ দা কিং, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় নাই। যদি সেন্টেন্সটা এভাবে থাকতো তখন আমি বলতে পারতাম সেটা হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্স। বুঝতে পারছেন? তাহলে এই বাক্যটা অপটেটিভ সেন্টেন্স শুদ্ধ হতে হলে মে দা কিং লিভ লং হবে। বুঝে গেছে? তাহলে আমরা পরেরটাতে যাই, 73-তে যাই। 73 হচ্ছে the affirmative form of the sentence Rabindranath was not only a poet but also a philosopher would read as, তাহলে কি হবে, Rabindranath was not an poet, not was not, এখানে কি হবে, এখানে অনটা আসলে মেবি এক্সট্রা পড়ছে। ঠিক আছে? এখানে অনটা হবে না, তাহলে কি হবে, রবীন্দ্রনাথ was not poet but also a philosopher, এখানে এই হবে আসলে। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ was poet a philosopher, তারপরে রবীন্দ্রনাথ was both a poet and a philosopher, নাকি রবীন্দ্রনাথ was a poet and also a philosopher হবে। 73 আপনারা বলতেছেন সি, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে সি। বুঝতে পারছেন? তাহলে আমরা বাকিগুলো নয়, কারণ যেহেতু এখানে বাট অলসো আছে, আর নট অনলি বাট অলসো আমার প্রশ্নে দেওয়া ছিল অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে এখানে আপনার নট দিয়ে বাট অলসো লেখা যাবে না। আর রবীন্দ্রনাথ ওয়াজ পয়েট অ্যান্ড আ ফিলোসোফার, এখানে কিন্তু কোনো কি নেই, রবীন্দ্রনাথ ওয়াজ এখানে এ নাই শুরুতে, সো এটা কিন্তু হবে না। বুঝতে পারছেন? তো রবীন্দ্রনাথ ওয়াজ বোথ আ পয়েট অ্যান্ড আ ফিলোসোফার। বুঝে গেছে? এটা কিন্তু কারেক্ট আনসার। আর এখানে অলসো দিয়ে ভুল করছে, সো আমার উত্তর হচ্ছে সি নাম্বার। 74
74 হচ্ছে which is the simple form of the sentence it is certain that he will come তাহলে সিম্পল করতে বলছে তাহলে it is certain that he will come তাহলে his coming is more than certain নাকি he will certainly come নাকি there is a certainly in his coming নাকি he will come certainly কোনটা হবে উত্তর এটা সহজ আছে দেখেন it is certain এই জিনিসটাকে আমরা যদি নরমালি যদি বলি তাহলে he will come এটা হচ্ছে নরমাল একটা সেন্টেন্স মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আমরা যদি বলি একটা ক্লজ তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি he will তাহলে এটা যেহেতু আমরা বসাচ্ছি এটাকে আমরা অ্যাডভার্বিয়াল করে ফেলতে পারি অ্যাডভার্বিয়াল করে কি হয় সার্টেনলি হয়ে যায় তাহলে he will certainly come এটাই হচ্ছে শুদ্ধ বাকিগুলো কিন্তু অশুদ্ধ ঠিক আছে 75 হচ্ছে the correct interrogative form of the sentence everybody wishes to be rich তাহলে কোনটা কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম হবে তাহলে যেহেতু এভরিবডি আছে আমরা একটু আগে দেখাছিলাম সেটা হচ্ছে এভরিবডি থাকলে সেখানে আমরা হু দিয়ে করব ঠিক আছে এভরিবডি থাকলে আমরা কি দিয়ে করব হু দিয়ে করব তাহলে কি হবে হু প্রথমত পাবো হু যেখানে নেই সেগুলো সবার আগে বাদ তাহলে এই দুইটা বাদ এই দুটোতে কিন্তু আবার কি আছে হু আছে কিন্তু আমার বাকি কোনো অক্সিলারি ভার্ব ছিল না যেহেতু ছিল না সেহেতু আমার অক্সিলারি ভার্ব ইজ আমরা কাউন্ট করব না সেখানে উত্তর হচ্ছে বি নাম্বার তাহলে হু ডাজন্ট উইশ টু বি রিচ এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে 76 হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস একটু আগে আমি ব্যাখ্যা করছি সেটা হচ্ছে কি মে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেটাকে অপটেটিভ করবো যদি ইচ্ছা বা কামনা বোঝায় এখন মে দিয়ে যদি আপনার যদি মে দিয়ে তো আপনার কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে কারণ মে আপনার মডাল অক্সিলারি যেমন মে আই কাম ইন এটাও কিন্তু কি আপনার একটা বাক্য হচ্ছে ঠিক আছে তাহলে মে আল্লাহ হেল্প ইউ তাহলে এখানে হবে কি এখানে অপটেটিভ হবে এটা তাহলে হুইচ ওয়ান ইজ এন 77 হুইচ ওয়ান ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসগুলো কিন্তু এখন কিন্তু সহজ হয়ে যাবে তাহলে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় এটা মাথায় রাখলে কিন্তু আপনার মাথায় রাখলে আপনার দ্রুত উত্তর বের হবে তাহলে এখানে হোয়ার ডু এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এটা হবে না আবার হোয়াট আ ম্যাচ এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না তাহলে নাথিং উইল মেক এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সো এটা হবে না এখানে ওপেন দ্য ডোর ভার্ব দিয়ে শুরু হয়েছে সো এটাই হচ্ছে উত্তর ডি নাম্বার হচ্ছে উত্তর 78 হচ্ছে মে ইউ নট সাফার ইজ এন কোনটা হবে 78 আগের মতোই যেহেতু মে দিয়ে শুরু হয়েছে সো অপটেটিভ হবে অন্য কোনো কিছু করা যাবে না ঠিক আছে 79 the interrogative form of the sentence he is a great scholar তাহলে কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম করতে বলছে তাহলে হি ইজ আ গ্রেট স্কলার তাহলে যেহেতু টু বি ভার্ব কোয়েশ্চেন সো আমাকে টু বি ভার্ব কোয়েশ্চেন মানে একটা ইজ আনতে হবে তাহলে এখানে দেখেন ইজ হি আ গ্রেট স্কলার এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ হি নট আ গ্রেট স্কলার এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ হি আ বিগ স্কলার এটা হবে না তারপর হচ্ছে কি ইজ নট হি আ গ্রেট স্কলার এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি চারোটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এখানে বিগ এর কারণে কিন্তু আমরা এখানে এটাকে ইন্টারোগেটিভ হলেও এই সেন্টেন্সে ইন্টারোগেটিভ বলা যাচ্ছে না আবার এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ট্রান্সফরমেশনের নিয়ম হচ্ছে কি যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় সেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় যেহেতু এটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সো এটা আমরা কাউন্ট করব না ঠিক আছে একজনে বলতেছেন বি একজনে বলতেছেন ডি ঠিক আছে আসলে বি নাকি ডি এটাই একটু কনফিউজড দেখেন হি নট আ গ্রেট স্কলার নাকি ইজন্ট হি আ গ্রেট স্কলার ঠিক আছে দুটো জিনিস আছে একটা জিনিস মাথায় রাখবেন ট্রান্সফরমেশনের নিয়ম যদি করতে যান আপনাকে অবশ্যই নটটাকে অক্সিলারির সাথে লিখতে হয় এখন কোন ভাবে লিখতে হয় অক্সিলারির সাথে লিখলে অবশ্যই সেটা কন্ট্রাকশন ফর্মে লিখতে হয় বুঝতে পারছেন কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে আমরা এই যে লিখি না আমরা অনেক সময় লিখি কন্ট্রাকশন ফর্ম মানে অক্সিলারি প্লাস নট এটাকে লিখতে হবে এরকম ইজেন্ট যদি ইজকে যদি মানে অক্সিলারির সাথে নটকে যদি অক্সিলারির সাথে বসান তাহলে আপনাকে অবশ্যই ইজেন্ট করতে হবে আর যদি নটকে যদি আপনি যদি ইজের সাথে অথবা অক্সিলারির সাথে না বসান তাহলে সেখানে আপনাকে অবশ্যই সাবজেক্টে পরে লিখতে হবে এখানে দুটো জিনিস একটা হচ্ছে ব্রিটিশ একটা হচ্ছে আমেরিকান মাথায় রাখেন তাহলে কোথায় গেল হ্যাঁ তাহলে আমরা যদি দেখি এখানে এই বাক্যের মধ্যে আমরা যদি খেয়াল করি একটু তাহলে আপনারা যদি দেখেন এখানে লেখা আছে দেখেন ইজ হি নট আ গ্রেট স্কলার নাকি ইজ নট
হি ইজ এ গ্রেট, যদি ইজেন্ট থাকতো তাহলে আমি ডি নাম্বারটা আনসার ধরতাম। যেহেতু আমার ইজ নট আলাদা আছে, সো এটা কিন্তু উত্তর আমরা কাউন্ট করতে পারবো না। যদি এভাবে লিখতে হয় তাহলে অবশ্যই সেটা কি এই ফরম্যাটে লিখতে হবে। সো যেহেতু এটা এই ফরম্যাটে নেই, সো আমাদের বি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। এটা হচ্ছে ব্রিটিশ নিয়মে, এটা হচ্ছে বি নাম্বার হচ্ছে ব্রিটিশ নিয়মে, ডি নাম্বার হচ্ছে আমেরিকান নিয়মে। কিন্তু এখানে আসলে কন্ট্রাকশন ফর্ম হবে, মানে হচ্ছে এই জায়গার মধ্যে এই অপশনটা বসবে। তাহলে আমাদের উত্তর কিন্তু ডি নাম্বার শুদ্ধ হতো যদি কন্ট্রাকশন ফর্ম হতো। ক্লিয়ার? আবার তাহলে যারা ডি বলছেন তাদের কাছে ক্লিয়ার কিনা যে ডি নাম্বার উত্তর হবে না? সো আমরা বি নাম্বারটাকে উত্তর ধরবো। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং sentences is correct? এখানে সেন্টেন্স না সেন্টেন্স হবে, কারণ একটাই তো সেন্টেন্স, আমাকে কারেক্ট বের করতে হবে। তাহলে ইজ কারেক্ট, তাহলে হচ্ছে দ্য পয়েট এন্ড নোবেলিস্ট আর ডেড। দ্য পয়েট এন্ড দ্য নোবেলিস্ট ইজ ডেড, নাকি দ্য পয়েট এন্ড নোবেলিস্ট ইজ ডেড, নাকি দ্য পয়েট দ্য নোবেলিস্ট এন্ড দ্য প্লে রাইট ইজ ডেড? কোনটা হবে? তাহলে এইটি এইটি হচ্ছে আপনারা বলতেছেন সি। এখন দেখেন, আমরা আর্টিকেলের একটা একটা রুলস পড়ে আসছিলাম, মনে আছে? যদি দুটি নাউনের আগে যদি দি থাকে, তাহলে দুটি নাউনের পূর্বে যদি দি থাকে তাহলে দুজনকে নির্দেশ করে। আর যদি একটি নাউনের যদি শুরু প্রথমটার আগে যদি দি থাকে তাহলে সেখানে একজনকে নির্দেশ করবে। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হবে বলছিলাম। তাহলে দেখেন, দ্য পয়েট এন্ড নোবেলিস্ট যেহেতু একটার আগে আছে, তাহলে ভার্ব আমার সিঙ্গুলার হওয়ার কথা, তাহলে এটা বাদ। দ্য পয়েট এন্ড দ্য নোবেলিস্ট যেহেতু দুইজন আছে, তার মানে দুইটার আগে যেহেতু দি আছে, সো দুইজনকে নির্দেশ করতেছে, বা ভার্ব প্লুরাল হওয়ার কথা, তাহলে এটাও বাদ। তারপর হচ্ছে কি, দ্য পয়েট এন্ড নোবেলিস্ট ইজ ডেড, তাহলে যেহেতু শুধু প্রথমটার আগে আছে, সে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এটা কারেক্ট, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। বাকিটা তো এত বিশাল দরকার নাই, প্লে রাইটের কথা দরকার নেই। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে কি, আমাদের এখানে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। তাহলে 81 হচ্ছে কি, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম? অ্যাসার্টিভ করতে হবে। তাহলে যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝতে হবে আমার এখানে যেহেতু অক্সিলারি আছে, তাহলে আমাকে অবশ্যই সেটা পাস্ট ইনডেফিনিট যেহেতু আছে, পাস্ট ডি যেহেতু পাস্ট টেন্সে, তো আমাকে অবশ্যই পাস্ট ইনডেফিনিট বসাইতে হবে। তাহলে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, তাহলে কি হবে 81। তাহলে আপনারা বলতেছেন সি, 81 সি। তাহলে হি স এনিওয়ান ইন দ্য রুম। তারপর বলতেছেন কি হি স সামওয়ান ইন দ্য রুম, নাকি হি ডিড নট সি সামওয়ান ইন দ্য রুম? তাহলে সি বলতেছেন জান্নাতুল নাইম, হি স এনিওয়ান ইন দ্য রুম। তাহলে অ্যাসার্টিভ করতে বলছে, আপনাকে বললেন কিন্তু অ্যাফার্মেটিভ করতে। তাহলে অ্যাসার্টিভ মানে হচ্ছে কি, আপনাকে বলা নাই কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, বলছে শুধু অ্যাসার্টিভ করলে হবে। এখন সেটা হচ্ছে আপনার অপশন অনুযায়ী দেখতে হবে, সেটাকে অ্যাসার্টিভ ফিল আপ করে, অ্যাফার্মেটিভ ফিল আপ করে, নাকি নেগেটিভ দিয়ে ফিল আপ করে। দেখেন, যখন আমরা এনিওয়ান কখন বসাই, যখন আমরা সেখানে কোন একটা নো ওয়ান থাকে, তখন সেখানে আমরা এনিওয়ান বসাই। নো নাথিং থাকলে এনিথিং করি, নো ওয়ান থাকলে এনিওয়ান করি, ঠিক আছে? অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়। যেহেতু আমার এই সেন্টেন্সটাতে, অর্থাৎ এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আসলে প্রশ্নবোধক চিহ্ন হবে। যেহেতু এখানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আপনাকে অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে আপনার নিয়ম অনুযায়ী কি, এনিওয়ান থাকলে নো ওয়ান হয়, এনিথিং থাকলে নাথিং হয়। তাহলে এখানে আমরা যদি দেখি হি স নো ওয়ান ইন দ্য রুম, এখানে কিন্তু এনিওয়ান কিন্তু না, এখানে উত্তর হবে এটা, এ নাম্বার হচ্ছে উত্তর, সি নাম্বার 9। বুঝতে পারছেন? এখানে নো, হি স নো ওয়ান ইন দ্য, আপনাকে বলছে অ্যাসার্টিভ করতে, বলা নেই কিন্তু অ্যাফার্মেটিভ করতে। সো আমরা এনিওয়ান থাকলে নো ওয়ান দিয়ে করতে হয়। ক্লিয়ার? এখানে এ নাম্বার হচ্ছে উত্তর। হি ইজ সো ডিসঅনেস্ট, এখন হচ্ছে 82 তে আসি। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যানট স্পিক দ্য ট্রু। তাহলে স্পিক দ্য ট্রুথ হবে, এখানে ট্রু না ট্রুথ হবে। তাহলে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে একদম সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একদম সিম্পল, আমরা জানি সো ডট ডট সো ডট ডট দ্যাট। আমরা দেখেন ট্রান্সফরমেশনের নিয়মে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আমরা কত নাম্বার, 5 নাম্বারে করছিলাম মেবি, কোথায় গেল, হ্যাঁ এই যে 5 নাম্বারে করছিলাম। টু ডট ডট টু সিম্পল হলে কমপ্লেক্স সো ডট ডট দ্যাট হয়। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, আবার বলছিলাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে একই নিয়ম ভাবে আমরা এখানে কি করব, যেহেতু সো ডট ডট দ্যাট আছে, সো আমাকে দেখতে হবে টু ডট ডট টু আছে কোন জায়গায়। তাহলে এখানে দেখেন টু ডট ডট টু নাই কোন জায়গায়, তাহলে আমার এ নাম্বারে নাই, যেহেতু এখানে দ্যাট হয়ে আছে তাহলে হবে না। তারপর হচ্ছে এখানে ইজ টু বি অনেস্ট এন্ড আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটা হবে না। তাহলে আমার এখানে টু ডট ডট টু আছে এই জায়গায়, টু ডট ডট টু আছে এই জায়গায়, কিন্তু দেখতে হবে যেহেতু দুটো একই রকম উত্তর আছে, তো আমাকে দেখতে হবে কোনটার মধ্যে আসলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা পাবো। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট টু বি স্পোকেন, তাহলে আমার এই বি স্পোকেন করার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা সহজভাবে যদি সিম্পল করি, তাহলে হি ইজ টু
ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। তাহলে সি নাম্বারটা হচ্ছে উত্তর। বুঝে নাই? কিবোর্ড প্রবলেম মানে বুঝে নাই। ঠিক আছে, তাহলে সি নাম্বার হবে উত্তর। তারপর হচ্ছে দেখেন তারপর হচ্ছে 83। আর আপনি যদি আমার এই যে ভুলের কারণে যদি কিবোর্ড প্রবলেম, তাহলে আমার কিবোর্ড প্রবলেম না, আসলে আমার অনেক সময় দেখা যাচ্ছে মানে সারাদিন টাইপ করতে করতে আসলে অনেক কিছু খেয়াল পড়ে না, টাইপ করতে থাকি তো সারাদিন। 83 হচ্ছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, নেগেটিভ করতে হবে। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, যেহেতু এটা সুপারটিভ ফর্ম আছে, তাহলে সুপারটিভ ফর্ম থেকে নেগেটিভ করার সময় আমরা বলছিলাম হয় পজিটিভ করব, না হয় সেটাকে কম্পারেটিভ ফর্ম করব। ঠিক আছে, তাহলে 83 হচ্ছে আপনারা যদি বলি তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ বেটার অ্যাজ হি। যেহেতু এখানে অ্যাজ এর পরে ব্যাটার আছে কম্পারেটিভ ফর্ম, তাহলে এটা হবেই না, আমরা আগেই বুঝে নিচ্ছি। তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা হতে পারে, বি নাম্বার হতে পারে। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে সি নাম্বার বলছে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ বেস্ট আছে, তাহলে এখানে সুপারলেটিভ ফর্ম আছে। সো আমরা জানি অ্যাজ ডটেড এস, সো ডটেড এস এর মাঝখানে সাধারণত পজিটিভ ডিগ্রি হয়, কখনোই কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম মানে, সো এটাও হবে না। নো আদার প্লেয়ার ইজ কনসিডার্ড অ্যাজ বেস্ট, এটাও হবে না, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার। বুঝতে পারছেন? জান্নাতুল নাম এখানে সি হবে না, এখানে যদি কি থাকতো গুড থাকতো, তাহলে আমরা এটা গুড থাকলে তো আমাদের উত্তর তো বির সাথে মিলে যেত। সো এখানে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 84 হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি রিড টু লার্ন, কমপ্লেক্স করতে হবে, রিড টু লার্ন। ঠিক আছে, সিম্পল আছে সেটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এটা যেহেতু সিম্পল আছে, সো সিম্পল তো হবে না, সিম্পল না হলে আমাদের এটা বাদ সবার আগে। রিড এন্ড লার্ন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, হবে না। ইন কেস অফ ফেলিউর টু রিড ইউ উইল লার্ন, এটাও হবে না, তাহলে আনসার হচ্ছে সি নাম্বার। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। ঠিক আছে, সি নাম্বারটা হচ্ছে উত্তর। 85 এ হচ্ছে অল ম্যান মাস্ট ডাই, নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এটা একটা সুন্দর একটা বাক্য, এটা সুন্দর একটা বাক্য, কারণ এটাতে কনফিউজড হয়ে যায় পোলাপাইন। তাহলে হচ্ছে অল ম্যান মাস্ট ডাই, নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। 85 এর কোনটা হবে? আপনারা কেউ বলেন সি, কেউ বলেন বি। বি না সি সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে সেটা হচ্ছে কি, তাহলে খেয়াল করেন এখানে আমরা যেহেতু বলছি অল ম্যান মাস্ট ডাই, এখানে দুটো রুলস আমরা পরে আসছি, সেই দুটো রুলস আমরা একটু করে দেখে আসি। খেয়াল করেন অল ম্যান মাস্ট ডাই, এখানে অলও আছে ম্যানও মাস্টও আছে। তাহলে আমরা যদি দেখে আসি এখানে, খেয়াল করেন আমরা পড়ছিলাম হচ্ছে এই জায়গায় পড়ছিলাম 3 নম্বরে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বা ক্যানট হেল্প বসে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা কি করছিলাম, তাহলে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যানট বাট বা ক্যানট হেল্প বসাবো। ক্লিয়ার? আবার পড়েছিলাম এরপরে রুলসে পড়ে আসছি, সেটা হচ্ছে কি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অল বা এভরি থাকে, অল বা এভরি থাকে, তখন আমরা করার সময় কি করি, দেয়ার ইজ নো দিয়ে করি, বা দেয়ার ইজ নো থাকে শুরু করে এবং হচ্ছে হু অথবা বাট বসে মাঝখানে। তাহলে দেখেন আমার এখানে 3 এবং 4 নম্বর রুলস কিন্তু একটা বাক্যে ব্যবহৃত হয়েছে। এই যে আমি এখানে লিখে দিয়েছি সরাসরি এখানে অল ম্যান মাস্ট ডাই, তখন করছিলাম কি দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ডাই। ঠিক আছে, এবার আমরা নেগেটিভ করছিলাম। এখন আমাকে এখানে কি করতে বলছে, অল ম্যান ওয়াজ নেগেটিভ ফর্ম করতে বলছে, যেহেতু দেয়ার ইজ নো ম্যান নাই, সো তখন আমাকে কিন্তু একটু চিন্তা করতে হবে। তাহলে নো ম্যান যারা বি বলছেন, বিটা একটু করে আমরা দেখে আসি। বিটা এখানে দেখেন নো ম্যান উইল নেভার ডাই, এটা হবে না। তারপর হচ্ছে নান বাট অল ম্যান উইল ডাই, তাহলে নান বাট, এখন নান বাট আমরা কেন বসাবো? আমরা তো নান বাট কখন বসে, নান বাট আমরা বসাই যদি কোনো বাক্য যদি কি থাকে অনলি বা অ্যালোন থাকে, তখনই আমরা নান বাট বসাবো। সো যেহেতু আমার এখানে অনলি বা অ্যালোন নাই, শুধু অল এবং মাস্ট আছে, তাহলে আমরা এখানে নান বাট দিয়ে আমরা করব না। ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে নাথিং বাটও হবে না, তাহলে এটাও বাদ। তাহলে নান ক্যান অ্যাভয়েড ডেথ, এটাই হচ্ছে নর্মালি বাক্য। তাহলে অল ম্যান মাস্ট ডাই এটা নর্মালি সেন্টেন্স হবে, যদি স্ট্রাকচার যত রুলস অনুযায়ী, তাহলে হবে কি দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ডাই, অথবা দেয়ার ইজ নো ম্যান বাট ডাই, এভাবে করবো। কিন্তু যেহেতু ওই দুটো অপশনের কোনোটাই নাই, তো আমাকে যেটা করতে হবে নান ক্যান অ্যাভয়েড ডেথ, একটু ঘুরিয়ে লিখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কেউ কি করতে পারে না, কেউ মৃত্যুকে কি করতে পারে না, এড়িয়ে চলতে পারে, তার মানে সবাই মারা যাবে, সোজা কথা হচ্ছে সেটা। তাহলে আনসার হচ্ছে এখানে ডি 85 এর। 86 বুঝতে পারছেন? 85 কেন আপনাদের বি এবং সি হবে না?
কারণ এখানে কিন্তু অনলি নাই, অনলি বা অ্যালোন নাই। Which of the following sentence is a compound sentence? তাহলে দেখেন তাহলে govern তাহলে কি বলছে, which of the following sentence is a compound sentence? যেহেতু compound sentence আইডেন্টিফাই করতে বলছে, তো আমাদের জন্য সহজ হয়ে গেল। কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে আমাকে কি করতে হবে, কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন আমরা জানি কি ফ্যান বয়েস পড়ে আসছিলাম, অর্থাৎ হচ্ছে ফ্যান ফর, তারপর হচ্ছে কি ফ্যান বয়েস মধ্যে বলছিলাম কি ফর, তারপর হচ্ছে এন্ড, তারপর হচ্ছে নর, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে ইয়েট, তারপর হচ্ছে সো, এই 7টা পড়ছিলাম আমরা। তাই যেহেতু আমাদের এখানে দেখি হুইচ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে হবে না কমপ্লেক্স সেন্টেন্সে। আর রেইন ইজ অ্যাকম্পানিড বাই স্ট্রং উইন্ড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, হবে না। তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ওয়াজ ওয়ান ফিলোসোফার হু আছে, তাহলে এখানে হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, কারণ অর আছে আমার এখানে কি কনজাংশন হিসেবে। তাহলে গভর্ন ইউর পেশেন্স অর দে উইল গভর্ন ইউ। ঠিক আছে, তারপরে হচ্ছে 87 হচ্ছে which is the correct transformation of the following sentence into interrogative। তাহলে every man hates war, তাহলে every man hates war। তাহলে 87 তাহলে 87 এ বলতেছেন এ। তাহলে 87 এ যদি এই বললে, তাহলে আমরা যেটা করছিলাম, ওই যে আমরা বলছিলাম এভরিবডি থাকলে আমরা হু দিয়ে করব, কিন্তু এভরি প্লাস কোনো নাউন থাকলে সেখানে আমরা কি করি, আমরা ইজ দেয়ার এনি দিয়ে শুরু করি। তাহলে যেহেতু আমার এভরি ম্যান আছে, তার মানে এভরি প্লাস নাউন আছে, তার মানে ইজ দেয়ার এনি করতে হবে। যেহেতু ইজ দেয়ার এনি করবো, সো আমরা এগুলা বাদ, এমনিতে যাবে, কারণ আমার ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে সেহেতু আমাকে আর তো হবে না, তাহলে বাদ, আর হবে না। ঠিক আছে, কারণ আমার এখানে ম্যান হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আমরা আর অক্সিলারি হিসেবে আনতে পারবো না। সো বি, সি আর ডি সবার আগে বাদ। এখন এ আর বির মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখি। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট ওয়ার, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট ওয়ার, দুটো অপশনই একই। সো এ হতে পারে, বি হতে পারে, অর্থাৎ দুটো অপশনই কিন্তু একই। সো দুটো অপশনের মধ্যে যে কোনো একটা আনসার ধরলেই হবে। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট ওয়ার, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট ওয়ার। ঠিক আছে, 4 নাম্বার হবে না, 4 নাম্বার এখানে আর আছে। আর থাকতো যদি এখানে এভরি, কোন একটা এভরি দিয়ে কোন একটা এখানে নাউনটা যদি প্লুরাল হতো, তাহলে আমরা আর করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা দেখে আসি। আমরা এখন দেখবো হচ্ছে 88 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু খুঁজতে বের করছি, আমরা অক্সিলারি খুঁজলেই বের করে যাব। তাহলে মুভ অ্যান ইঞ্চ অ্যান্ড ইউ উইল ডাই, ইফ যেহেতু আছে সো এটা সাবঅর্ডিনেট কনজাংশন, সো এটা হবে না। আবার এখানে ইন দ্য ইভেন্ট অফ ইউর মুভিং অ্যান্ড রিচ, এটা হবে না। আচ্ছা ইন কেস অফ, এটাও হবে না। তাহলে এখানে উত্তর হচ্ছে এ নাম্বার। তাহলে 88 হবে কি মুভ অ্যান ইঞ্চ অ্যান্ড ইউ উইল ডাই। ঠিক আছে, 88। 89 হচ্ছে a 100% marks in English is too high a score to achieve। তাহলে is a sentence, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে 89 কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, ইনকারেক্ট নাকি কম্পাউন্ড? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা একটু আগে দেখে আসছি, যদি সিম্পলে যদি 2.2 থাকে, কমপ্লেক্স করার সময় শো ডট বসাই, আর কম্পাউন্ডে ভেরি ডট এন বসাই, তাহলে এখানে এটা সিম্পল সেন্টেন্স। সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, কমপ্লেক্স করতে হবে, যেহেতু সার্টেনলি আছে। আমরা একটু আগে করে আসলাম একটা দিন, মনে আছে? সার্টেনলি আমরা অ্যাডভার্ব হিসেবে বলছিলাম, পরে আমরা সেটাকে কি করবো, সেটাকে আমরা একটা ক্লজে পরিণত করতে হলে সেটাকে আমরা তখন একটা সাবজেক্ট প্লাস একটা অর্থাৎ ইট ইজ দিয়ে করতে হবে। তাহলে 90 যদি বলি, 90-র আনসার হবে কি? 90-র আনসার হবে, আপনারা বলতেছেন সি। ঠিক আছে, 90 দেখেন জান্নাতুল মাওয়া। আচ্ছা সি, বিনতা রহমান আপনি মেবি 90-এর সি বলছেন নাকি? আচ্ছা দেখেন, সার্টেনলি আমরা একটু আগে করেছিলাম কি, ইট ইজ সার্টেন দ্যাট করছিলাম। ঠিক আছে, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম এভার করছিলাম। তাহলে এখানে যেহেতু সার্টেনলি আছে, সেটাকে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে অ্যাসার্টিভ করলে আমরা কি করব, ইট ইজ সার্টেনলি হবে না, কিন্তু এখানে কিন্তু সার্টেনলি আছে, সো এটা হবে না। এখানে হবে আসলে বি নাম্বার উত্তর, ইট ইজ সার্টেন দ্যাট আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ। ঠিক আছে, এখানে বি হবে উত্তর, সি হবে না। তারপর হচ্ছে 91 হচ্ছে রিড অ্যাটেন্টিভলি অর ইউ ফেল কমপ্লেক্স। তাহলে
কম্পাউন্ড আছে কমপ্লেক্স করতে হবে, তাহলে রিড অ্যাটেন্টিভলি অর ইউ ফেল। তাহলে আমরা জানি কখন আমরা অর বসাই, ঠিক আছে, কখন আমরা অর বসাই 91, আপনি বলতেছেন সি। তাহলে আমরা দেখে আসি একটু কোন রুলস আমাদের ফেলবো। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন, আমরা কম্পাউন্ডে অর তখনই বসাতাম যখন আমরা সেটা কমপ্লেক্সে ইফ ডট ডট নট অথবা আনলেস দিয়ে করছি কমপ্লেক্স, আর সিম্পল করছিলাম উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে। অর্থাৎ কম্পাউন্ডে অর তখনই বসতো যখন আমরা ইফ ডট ডট নট অথবা আনলেস দিয়ে করছি এবং সিম্পলটা উইদাউট দিয়ে করছি। তাহলে এখানে আমরা যে কি করতে বলছি কমপ্লেক্স করছি, যেহেতু কমপ্লেক্স করতে বলছি সো উইদাউট বাথ সিম্পল হবে না। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট ফেল, ঠিক আছে। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট ফেল, আমরা এটাকে উত্তর ধরতে পারি। বাকিগুলো দেখে আসি। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি ভালোভাবে যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে ইউ উইল ফেল, তাহলে হবে না। তাহলে ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট ফেল। তাহলে দেখেন বাক্যটা যদিও বা আমরা স্ট্রাকচার অনুযায়ী হয়তো বা হচ্ছে, কিন্তু আসলে আমার সেন্সটা কিন্তু মিলতেছে না, অর্থ মিলতেছে না। তাহলে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে যদি না পড়ো ইউ উইল নট ফেল, তাহলে তুমি ফেল করবে না। তার মানে কথাটা কি হইলো, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তুমি ফেল করবে না, মানে তুমি পাস করবা। তাহলে কথাটা কিন্তু আমার কিন্তু যৌক্তিকতায় কিন্তু খাটে না, সেটা আমার ডি নাম্বারটা হবে না। আর এটা হচ্ছে এটা তো হবে না, কারণ এটা তো সিম্পল সেন্টেন্স, আমাকে বলছে কমপ্লেক্স করতে। তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, সিম্পল না। সিম্পল বলে আমরা এ নাম্বার ধরতাম। তাহলে এখানে সব দিক দিয়ে উত্তর হচ্ছে সি নাম্বারটা। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি কি করো, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে ইউ উইল নট ফেল, তুমি ফেল করবে না, তুমি পাস করবা। আমার অর্থ ঠিক আছে, ঠিক আছে। জান্নাতুল মাওয়া, আপনার কিন্তু ওই যে সিলি মিস্টেক গুলো কিন্তু হচ্ছে, মানে হচ্ছে আপনার সিলি যে ভুলগুলা সাধারণত করে সবাই, ওই ভুলগুলা কিন্তু আপনার হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বেসিকের জিনিসটা কিন্তু মানে একটু ঘাটতি রয়ে যাচ্ছে। দেখেন, দ্য বয় রান অ্যাওয়ে সিইং দ্য টাইগার, তাহলে দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম ইজ, তাহলে এখানে কি বলছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। যেহেতু কমপ্লেক্স করতে বলছে দ্য বয় রান অ্যাওয়ে সিইং দ্য টাইগার, তাহলে আমরা যদি করি, আমরা যদি একটু রুলসটা যদি দেখি, আমরা জানি সিম্পল সেন্টেন্সে ভার প্লাস আইএনজি থাকলে আমরা 4টা রুলস পড়ছিলাম। দেখা আসি কোন কোন রুলস গুলো আমরা পড়ছিলাম। প্রথম রুলস পড়ছিলাম, যদি প্রথম রুলস যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হলে প্রথম রুলস, ঠিক আছে, এটা একটা রুলস পড়ছিলাম। তারপর পড়ছিলাম বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হলে, তারপর পড়ছি উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হলে, তারপর পড়ছি হচ্ছে আমরা এখানে এই যে ভার প্লাস আইএনজি। তাহলে আমরা 4টা রুলস পড়ছি হচ্ছে শুধুমাত্র ভার প্লাস আইএনজি দিয়ে। সিম্পল সেন্টেন্সে যদি ভার প্লাস আইএনজি থাকে সেখানে আমরা 4টা রুলস পড়ছি, কত কত 1 4 1 3 4 আর হচ্ছে 7 পড়ছি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা যদি করি তাহলে এখন আমরা কোনটা করব, তাহলে আমাদের এখানে দেখতে হবে অর্থটা আসলে কোনটা বোঝায়। তাহলে দা বয় রান অ্যাওয়ে সিইং দ্য টাইগার, তাহলে বাঘ দেখার কারণে ছেলেটা কি দিয়েছিল, দৌড় দিয়েছিল, ঠিক আছে। বাঘ দেখার কারণে ছেলেটি দৌড় দিয়েছিল, বুঝতে পারছেন। তাহলে 92 তে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি তাহলে বি নাম্বার বলতেছেন। তাহলে আমরা একটু দেখে আসি। এই যে দেখেন এখানে আমরা কারণ বোঝাতে কোনটা কোনটা বসাইছিলাম, দেখেন তো। আমরা পড়ছিলাম যদি ভার প্লাস আইএনজি দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হলে, এখন শুরু হলে হতে পারে মাঝখানেও হতে পারে, এগুলো আমি ক্লাসে বলছিলাম। যদি বা এখানে আমি ওভাবে দেখাই নাই। দেখেন কারণ বোঝাতে অ্যাজ সিন্স বিকজ বসে, আর কম্পাউন্ড এন্ড বসে, এগুলো তো আমরা দেখছি। সময় বোঝালে হোয়েন বসাবো। তাহলে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো ডালা লুকড আউট ছিল, ঠিক আছে। আবার দেখেন এই যে আমি এখানে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে সিইং দ্য টাইগার দ্য বয় র্যান অ্যাওয়ে। এই বাক্যটাকে জাস্ট কি করছে, এই এক্সারসাইজে জাস্ট উল্টাই দিয়েছে, মানে ফ্রেজটাকে পরে নিয়ে গেছে ক্লজের পরে, ঠিক আছে। তাহলে সিইং দ্য টাইগার দ্য বয় র্যান অ্যাওয়ে, তাহলে অ্যাজ দ্য বয় স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, কমপ্লেক্স করছি। তাহলে আমরা দেখে আসি এবার কোনটা আমাদের সাথে মিলে। তাহলে দ্য বয় র্যান অ্যাওয়ে বিকজ হি স দ্য টাইগার, তাহলে এটাই হচ্ছে উত্তর। কারণ আমরা জানি যেহেতু কারণ বুঝাইছে, ভার প্লাস আইএনজি কারণ বুঝাইছে, সেখানে অ্যাজ সিন্স বিকজ বসাবো। তাহলে এখানে বি নাম্বারটা হচ্ছে উত্তর। ক্লিয়ার, সময় কিন্তু বুঝায় নেই, সো আমরা এখানে হোয়েন বসাবো না। তারপর দেখেন হোয়াট ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স, হি হ্যাড অল, তাহলে 93 হচ্ছে কত, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশন বাট হি কুডন্ট গেট এনি জব। তাহলে হচ্ছে কি, তাহলে আমরা যদি দেখি, তাহলে যেহেতু আমার এখানে বাট আছে, তাহলে বুঝতে হবে যেহেতু কোন সেন্টেন্সে বাট দেখলেই, কনজাংশন আকারে বাট দেখলে বুঝতে হবে সেটা হচ্ছে বিপরীত ধারণা বোঝাবে। তাহলে দেখেন হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, তাহলে তার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, তার সকল যোগ্যতা ছিল কিন্তু সে কোনো চাকরি পায়নি, ঠিক আছে। এটা আমি অনেক জায়গায় বলি যে হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস, যেহেতু আছে তার মানে বিপরীত ধারণা বোঝাইছে এখানে। বাট যেহেতু আছে, আমরা জানি কমপ্লেক্স করতে আমরা দো অল দা বসাবো, সিম্পল করতে গেলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসাবো, ঠিক আছে। তাহলে সি বলতেছেন, হ্যাঁ সি হবে উত্তর।
তাহলে দেখেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে দো হবে না, দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, এটা হবে না, এটাও হবে না। তারপর হচ্ছে ইন স্পাইট অফ হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশন হি কুড নট গেট এনি জব, এটাই হচ্ছে তো ডেসপাইট অফ আছে, সো এটাও হবে না। ক্লিয়ার? তাহলে ইন স্পাইট অফ হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশন হি কুড নট গেট এনি জব হবে। তারপর 94 হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হি ইজ কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, নাকি ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি, নাকি বিইং ইট ইজ অনেস্টি অনেস্ট ইট ইজ কনসিডার দ্য বেস্ট পলিসি, নাকি বিইং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখেন আমরা একটা রুলস পড়ছিলাম, যদি কোনো সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ক্লাস করার সময় ক্লাস আমি করাইছিলাম এরকম, যদি 1 থেকে 8 পর্যন্ত, এই 1 থেকে 8 পর্যন্ত কোনো রুলস এর মধ্যে যদি না পড়ে, কোনো রুলস যদি ফলো না করে, সেটাকে আমরা 9 নাম্বার রুলস অনুযায়ী ফেলে দিব। ঠিক আছে? যদি এখানে 9 নাম্বার না, এখানে হচ্ছে আমরা 11 নাম্বারে, 11 নম্বর। আমি ক্লাসে কিন্তু 9 নাম্বার করেছিলাম, এই দুটো কিন্তু করাই নাই, মাঝখানের দুটো এগুলো দরকার নেই, সেটা আমি করাই নাই। তাহলে এই যে 11 নাম্বার রুলস যেটা করছি সেটা হচ্ছে কি ইট ইজ, তাহলে কোনো ফ্রেজ না থাকলে বলছি, যেমন ইট ইজ দ্য বেস্ট পলিসি, একদম সেই সরাসরি এক্সাম্পলটাই আছে। তাহলে শুরুতে কি বসাতে হয়? ইট ইজ বসাতে হয়, পরে রিলেটিভ প্রনাউন বসাতে হয়। তাহলে ইট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে? আমি এটা ক্লাসে কিন্তু 9 নাম্বার হিসেবে করাইছি। সো দেখেন, তাহলে ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে বি নাম্বারটা হচ্ছে উত্তর। 95 হচ্ছে মুভ অর ডাই। ঠিক আছে? চলো অথবা মরো। তাহলে আমরা যদি করি, তাহলে সিম্পল করতে বলছি, তাহলে মুভ অর কখন বসাই বলছিলাম? অর বসাই হচ্ছে যখন আমরা সিম্পলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি করি, আর কমপ্লেক্সে কি করি? কমপ্লেক্সে ইফ ডট ডট নট করি। 3 নাম্বার রুলস করাইছি। তাহলে এই যে 3 নাম্বার 4 নাম্বার রুলস করাইছি। অর আমরা কখন বসাই? কম্পাউন্ডে, যখন আমরা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি সিম্পল সেন্টেন্স করি। তাহলে এখন আমরা যদি দেখি মুভ অর ডাই যেহেতু আছে, তাহলে আমরা কি করতে হবে? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা এমন একটা শব্দ বসাইতে হবে যেটা আমার মানে কি সিম্পল তৈরি করে, মানে একটা ফ্রেজ তৈরি করে। তাহলে ইউ শ্যাল মুভ টু ডাই, তাহলে ইউ শ্যাল মুভ টু ডাই, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? তো তোমাকে মুভ করতে হবে মরার জন্য, তাহলে বাক্যটা কিন্তু হয় না। ঠিক আছে? তারপর হচ্ছে ইফ তো হবেই না, এটা কমপ্লেক্স সেন্টেন্সের, সো হবে না। ইউ উইল নট মুভ টু ডাই, ইউ উইল টু মুভ টু ডাই, তাহলে উইলের পরে একটা টু আছে এক্সট্রা করে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। তাহলে বাকি আছে বি নাম্বারটা, তার মধ্যে উত্তর হবে বি নাম্বার। তাহলে ইন কেস অফ ইউর ফেলিয়ার টু মুভ ইউ উইল ডাই, যদি উইদাউট নাই। এখন আমরা যদি উইদাউট দিয়ে করতে যাই, তাহলে আমার বাক্যটা কি হতো? মানে একদম যদি উইদাউট দিয়ে করি, তাহলে হবে কি? উইদাউট মুভিং ইউ উইল ডাই। যেহেতু আমার উইদাউট অপশনে নাই, তাহলে দেখতে হবে ইন কেস অফ ইউর ফেলিওর টু মুভ, তাহলে অর্থটা কিন্তু একই, যে চলাফেরা করো, অর্থাৎ মুভ অর ডাই, মানে চলাফেরা করো অথবা মরো। ঠিক আছে? তাহলে যদি তুমি চলাফেরা না করো তাহলে তুমি মরবে। তাহলে ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই, এটা হচ্ছে কমপ্লেক্স করার সময় করতাম। যেহেতু আমাকে সিম্পল করতে বলছে, তাহলে উইদাউট মুভিং ইউ উইল ডাই নর্মালি করতাম। যেহেতু আমার উইদাউট নাই, সো আমাকে ইন কেস অফ ইউর ফেলিওর টু মুভ, অর্থাৎ চলাফেরা করতে ব্যর্থ হওয়ার কারণে তুমি মারা যাবে, এরকম। ঠিক আছে? তাহলে 96 দেখে আসি। 96 হচ্ছে উই ইউজ ফ্লাওয়ার টু ডেকোরেট আওয়ার হাউস। এটাও মেবি আমি ক্লাস করার সময় উদাহরণটা দিছিলাম। তাহলে কম্পাউন্ড করতে বলছে, যেহেতু আমরা যদি দেখি, তাহলে 96 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে উই ইউজ ফ্লাওয়ার টু ডেকোরেট আওয়ার হাউস, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, সো আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি উই ইউজ ফ্লাওয়ার সো দ্যাট উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস। তাহলে উই ইউজ ফ্লাওয়ার এন্ড উই ওয়ান্ট টু ডেকোরেট আওয়ার হাউস ইউজিং ফ্লাওয়ার, তাহলে এটা হবে না। তাহলে উই ইউজ ফ্লাওয়ার এন্ড উই ডেকোরেট আওয়ার হাউস। তাহলে আমরা এখানে কম্পাউন্ড যেহেতু করতে বলছে, সো দ্যাট যেটা আছে এটা বাদ, কারণ সো দ্যাট কমপ্লেক্সে হয়। তাহলে আমাদের এখানে এন্ড আছে, এখানে এন্ড আছে, তাহলে দুটো আনসার, দুইটা, অর্থাৎ বিও হতে পারে ডিও হতে পারে। তাহলে আমরা কোনটা করব সেটা আমরা একটু করে দেখে আসি। কিন্তু ডি নাম্বার হবে না। কেন ডি নাম্বার হবে না? কারণ ডি নাম্বারে কিন্তু ডেকোরেটেড আছে, এখানে ডেকোরেটেড আছে, ভার্ব কিন্তু পাস্ট টেন্স চলে আসছে, সো এটা হবে না। আমাদের উত্তর হচ্ছে বি। তার মধ্যে উত্তর হবে কি বি। তাহলে উই ইউজ ফ্লাওয়ার্স এন্ড উই ওয়ান্ট টু ডেকোরেট আওয়ার হাউস। তাহলে আমরা একটু রুলসটা আপনাদেরকে একটু দেখে আসি। এটা হচ্ছে কত নাম্বার? 6 নাম্বারে। দেখেন ইনফিনিটিভ হিসেবে, তাহলে যদি সিম্পল সেন্টেন্স যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে মাঝখানে বা কোথাও, শুরুতে কিন্তু না, তাহলে সেখানে আমরা কমপ্লেক্স করার সময় সো দ্যাট বসাবো বলছি। আর কম্পাউন্ড আমরা এন্ড দিয়েও সরাসরি করতে পারি। তাহলে এন্ড দিয়ে করলে কি হবে দেখেন তো? আমরা উই ইট, এখানে বলছিলাম উই ইট টু লিভ, তাহলে উই ইট এন্ড উই ক্যান লিভ, আমরা নরমালি এভাবে করতে পারি অথবা এভাবে করতে পারি বলছিলাম। তাহলে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান বা ওয়ান্টেড টু প্লাস ভার্বের
ইনফিনিটিভ ফর্ম, এভাবেও আমরা করতে পারি। অর্থাৎ আমি ক্লাসে ম্যাবি বলছিলাম এরকম যে আমরা নর্মালি কিন্তু অ্যান্ড দিয়ে করতে পারি, কিন্তু কোনো কোনো সময় প্রশ্নকর্তা কিন্তু ওয়ান শব্দটা কিন্তু নিয়ে আসবে, তখন আপনারা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। যারা অ্যান্ড দিয়ে শুধু মুখস্থ করবে তারা এটা দেখলে কিন্তু আনসার করতে পারবে না। তখন আমরা বলছিলাম উই ক্যান অ্যান্ড উই ওয়ান্ট টু লিভ, মেবি এই এক্সারসাইজটাই আমি এক্সাম্পল হিসেবে ওখানে দেখিয়েছিলাম। তাহলে উই ইউজ ফ্লাওয়ার অ্যান্ড উই ওয়ান্ট টু ডেকোরেট আওয়ার হাউস। এখন আমরা নর্মালি করলে কি করতে পারতাম, অ্যান্ড দিয়ে উই ইউজ ফ্লাওয়ার অ্যান্ড উই ক্যান ডেকোরেট আওয়ার হাউস, এভাবে কিন্তু আমরা করতে পারতাম, ক্যান দিয়েও আমরা আনসার ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হবে বি নাম্বার। 97 হচ্ছে লার্ন ইংলিশ অ্যান্ড গেট আ গুড জব, ইট ইজ ড্যাশ। বোঝাই যাচ্ছে যেহেতু অ্যান্ড আছে সেহেতু আমাদের কি করতে, সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স। 97 আমি আর আপনাদেরকে মানে জিজ্ঞেস করলাম না, তাহলে যেহেতু আমাদের অ্যান্ড আছে সো আমার এখানে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মেক ইট সিম্পল। এটা একদম সিম্পল, কারণ আমরা এটা সাধারণত আমরা পড়ে আসি, আমরা কিন্তু প্রায় সময় জিনিসটা কিন্তু পড়ি। ঠিক আছে, অর্থাৎ 98 কোনটা সি বলছেন, 97 সি, 98 সি। ঠিক আছে, তাহলে এখানে আমরা নরমালি কিন্তু সেন্টেন্স পড়ে আসি, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ঠিক আছে, তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে উত্তর, বাকিগুলো কিন্তু না। তাহলে আই উইশ আই ওয়্যার অ্যান আইডিয়াল টিচার, এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে আই উইশ আই ওয়্যার অ্যান আইডিয়াল টিচার, এক্সক্লেমেটরি করতে হবে। 99, তাহলে 99 এর আপনি দুইটাই বলতেছেন, জান্নাতুল এও বলতেছেন সি, না এ নাম্বার সি বলছেন 98, হ্যাঁ 99 বলতেছেন এ। আচ্ছা এ পাইলাম, বুঝলাম। তাহলে আমরা তো জানি এক্সক্লেমেটরিতে আমরা পরে আসলাম সেটা হচ্ছে এ বা এন থাকলে আমরা হোয়াট দিয়ে করব, পরে আসছিলাম। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন আই উইশ, আই একটা শব্দ কিন্তু আছে এখানে, যখনই আই উইশ থাকবে মনে রাখবেন সেখানে ইফ হবে। আই উইশ থাকলে সেখানে ইফ দিয়ে শুরু করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে ইফ আই ওয়্যার অ্যান আইডিয়াল টিচার। ঠিক আছে, দাঁড়ান রুলসটা আমি একটু দেখিয়ে দিই। অ্যাফার্মেটিভ টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, এই যে 3 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ থাকলে ইফ অথবা হ্যাড অথবা উড অথবা ও দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দিয়ে করব, যদি সেন্টেন্সে যদি আই উইশ থাকে সেখানে আমরা ইফ দিয়ে করতে পারি, হ্যাড দিয়ে করতে পারি, উড দিয়ে করতে পারি, ওর দ্যাট দিয়ে করতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আই উইশ আই ওয়্যার এ পয়েন্ট, তাহলে ইফ আই ওয়্যার এ পয়েন্ট করতে পারি, অথবা হ্যাড আই ওয়্যার এ পয়েন্ট করতে পারি, অথবা উড আই ওয়্যার এ পয়েন্ট করতে পারি, অথবা ও দ্যাট আই ওয়্যার এ পয়েন্ট করতে পারি। মাথায় রাখেন ও দ্যাট এটাও কিন্তু একটা কিন্তু কি আই উইশ এর আর একটা ফরম্যাট, এক্সক্লেমেটরি করার ফরম্যাট। মাথায় রাখেন উডও ফরম্যাট, হ্যাডও ফরম্যাট। তাহলে এখন আমরা যদি দেখে আসি তাহলে হচ্ছে এখানে কি হবে, তাহলে যেহেতু আমার ইফ থাকবে, আই উইশ থাকলে ইফ বসাতে, তাহলে ইফ আই ওয়্যার অ্যান আইডিয়াল টিচার, এটাই হচ্ছে উত্তর নাম্বার। এবার আসি লাস্ট ওয়ান 100 দেখেন হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস। তাহলে আমরা এটা দেখে আসছি অনেকক্ষণ ভাবে দেখে আসছি, যদি অনলি যদি কোনো সেন্টেন্সে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি থাকলে তাহলে সেটা যদি ব্যক্তিকে বোঝাই তাহলে হচ্ছে কি, সেখানে বলবো নাথিং বাট, নান বাট। বস্তুকে বোঝালে নাথিং বাট, সংখ্যাকে বোঝালে নট মোর দেন বা নট লেস দেন বসাবো। যেহেতু অনলি আ ফিউ বুকস বস্তুকে বোঝাইছে তাহলে সেখানে আমরা নাথিং বাট বসাইতে হবে। তাহলে নাথিং বাট কোন জায়গায় আছে সেটা দেখলে আমাদের আনসার বের হয়ে যায়। তাহলে বাকি 4টা হবে না, কারণ নাথিং বাট কিন্তু এগুলাতে নাই। সো আমাদের বি নাম্বারটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা 100টা এক্সারসাইজ শেষ করলাম 2টা ক্লাসে। আজকে আমরা 61 থেকে 100 পর্যন্ত করলাম। এখন বলেন আপনারা 61 থেকে 100 পর্যন্ত কোনো কোয়েশ্চেন বুঝেন নাই বা কোনো কোয়েশ্চেনের সমস্যা আছে থাকলে বলতে পারেন। কোনো কোয়েশ্চেনের সমস্যা থাকলে বলতে পারেন, বা কোনো কোয়েশ্চেন বুঝেন নাই এরকম থাকলে বলতে পারেন। হ্যালো দাদা, হ্যাঁ বলেন। 64 এ একটু সমস্যা ছিল। 64 64 জি, 64 এর দা সান হেভিং সেট, এটা যে ফ্রেজ এটা কিভাবে বুঝবো এটা? আচ্ছা দেখেন, আমি যদি বলি যেমন এখানে দেখেন when the sun set we reached home, এখানে দেখেন যখন সানসেট হচ্ছিল, মানে যখন সানসেট হয়েছিল তখন তারা কি বাড়িতে পৌঁছেছিল। দুটোই কিন্তু ঘটনা কিন্তু পাস্ট টেন্সের ঘটনা। তার মানে আমরা ধরে নিচ্ছি যে যদি আমরা যদি অতীতকালের ঘটনা যদি চিন্তা করি তাহলে আমরা যদি হিসাব করি যখন মানে সূর্য অস্ত যাচ্ছিল তখন তারা বাসায় পৌঁছাচ্ছিল, তার মানে দুটো ঘটনা কিন্তু অ্যাট এ টাইম ঘটতেছিল।
এখানে কিন্তু কোথায় বলা নেই সেন্টেন্সে যে সানসেট হওয়ার পরে তারা কি করছে, তারা বাড়িতে পৌঁছেছে। বাসায় পড়ছে। এখন আমাকে বলছে সিম্পল করতে। সিম্পল মানে হচ্ছে আমাকে একটা ক্লজ থাকতে হবে, যেটা একটা ক্লজ থাকবে আর একটা ফ্রেজ থাকবে। তাহলে আমরা ক্লাসে দেখেছিলাম যদি আমরা কোনটা প্রিন্সিপাল ক্লজ, আমার এখানে উই রিচড হোম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা চেঞ্জ করলে কাকে করবো, আমরা চেঞ্জ করলে এই বাক্যটাকে চেঞ্জ করব, মানে এই ক্লজকে চেঞ্জ করব, কারণ যেহেতু এখানে কনজাংশন যুক্ত আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি ক্লাসে বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজ গুলোকে আমরা সাধারণত যেটার সাথে কনজাংশন যুক্ত থাকে সেই অংশটাকে আমরা সাধারণত চেঞ্জ করে ফ্রেজে নিয়ে যাই। তাহলে ফ্রেজে নিয়ে গেলাম, ফ্রেজ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত অক্সিলারি বাদ দিতে হবে, তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমাকে নন ফাইনাইট করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দুভাবে এখানে আমরা করতে পারি এভাবে। যেমন ধরেন এখানে যেহেতু আমার সেট নিজেই হচ্ছে একটা ভার্ব, তাহলে আমরা চাইলে এভাবে হ্যাভিং ইউজ না করে আমরা কিন্তু বাক্যটা করতে পারতাম এরকম যে দ্য সান সেটিং, অর্থাৎ হ্যাভিং ইউজ না করে কিন্তু করতে পারতাম দ্য সান সেটিং উই রিচড হোম। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এখানে যেহেতু আমার এখানে অপশন আছে, ফ্রেজ তৈরি করতে হলে অক্সিলারি ভার্বকে বাদ দিয়ে ফাইনাইট ভার্ব অক্সিলারি নন ভার্ব না, আমি ফাইনাইট বলি ভার্ব। এখানে হচ্ছে মানে ক্লজ থেকে ফ্রেজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা আমি একবার আপনাকে দেখিয়ে দিই। দেখেন আমরা এই যে এখানে করছিলাম, আমি এভাবেই কিন্তু আপনাদের ক্লাসটা করাইছিলাম যেভাবে এখানে দেখতেছেন। তাহলে ফ্রেজ এবং ক্লজ আমরা দেখলাম হচ্ছে ফ্রেজে কি কি থাকে না, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে না, সাধারণত নন ফাইনাইট হিসেবে ভার্ব প্লাস আইএনজি করতে হয়, এটা আমরা নরমালি বললাম। অর্থাৎ কি কি থাকবে না সেটা দেখেন, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসবে না। ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখন বাক্যটা যদি আমরা দেখে আসি, এই যে দেখেন হোয়েন যুক্ত যেটা আছে এখানে সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে আমার এখানে দা সান, ভার্ব হচ্ছে সেট, একটা ক্লজ। আবার এখানে উই একটা সাবজেক্ট, রিচ আর একটা ভার্ব, তাহলে এখানে দুটো ক্লজ আছে। ঠিক আছে? তাহলে আমরা বলছি কি যেহেতু ক্লজ থাকলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে ফ্রেজ করতে গেলে কি করব, এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে বাদ দিলে তো আমাদের কি থাকবে, ফ্রেজ হয়ে যাবে। তাহলে সেজন্য আমরা কি করব, এখান থেকে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট এখানে দা সান আছে, এটাকে আমরা চাইলে বাদ দিতে পারতাম। ঠিক আছে? সেট যেহেতু ফাইনাইট ভার্ব আছে সেখানে আমরা নন ফাইনাইট করব। নন ফাইনাইট করার প্রক্রিয়া কি ছিল, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তাহলে আমরা সেটিং দিয়ে শুধু সেটিং দিয়েও করা যাবে, সেটিং দিয়ে করা যাবে, দা সান সেটিং করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে? বুঝতে পারছেন? অথবা হ্যাভিং সেট এভাবে করা যাবে, অথবা হ্যাভিং সেট, অথবা দা সানটাকে আপনি সরাসরি অ্যাভয়েড করতে পারেন, হ্যাভিং সেট উই রিচড হোম এভাবেও করতে পারেন, অথবা দা সান সেটিং দা সান সেটিং উই রিচড হোম। অর্থাৎ যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজটা তো বরাবর রয়ে যাবে, কিন্তু বাকি যেটা আছে সেটাকে আমরা বিভিন্নভাবে আমরা ফ্রেজ তৈরি করব। সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজ তৈরি করব কি দ্বারা, একটা নন ফাইনাইট ভার্ব করার মধ্যে দিয়ে। অর্থাৎ এখানে কোনো একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আমরা লিখতে পারবো না। বুঝতে পারছেন? জি ক্লিয়ার এখন? ক্লিয়ার। আচ্ছা, মানে আর কারো কি কোনো জায়গায় কি কোশ্চেনের সমস্যা আছে? মানে কারো কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন, বা কোনো কোশ্চেনের সমস্যা থাকলে বলতে পারেন। আপনাদের কারো তো তাহলে কোনো জায়গায় সমস্যা নেই, তাহলে আমি ক্লাসটা শেষ করব। যদি কারো যদি কোনো জায়গায় যদি সমস্যা না থাকে, আচ্ছা আজকের মতো আমি ক্লাসটা আপলোড দিব, কিন্তু আগামী ক্লাস থেকে আমি আপলোড দিব না, কারণ আগামী ক্লাস থেকে যারা করবেন অর্থাৎ শেষ পর্যন্ত যারা থাকবেন তারাই শুধুমাত্র পাবেন, মানে ক্লাস করতে পারেন শুধু তারাই, বাকিরা শুধু মানে ক্লাস দেখতে পারবেন যে ক্লাস আপলোড দিচ্ছি, কিন্তু করতে পারবেন না। অর্থাৎ শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে তারাই শুধুমাত্র ক্লাসটা দেখতে পারবেন, এভাবে আমি ব্যবস্থা করে দিব। ঠিক আছে? কারণ অনেকে দেখা যাচ্ছে ক্লাস টাইমে মানে বসে থাকলেও ক্লাস করতেছে না, পরে আপলোডের জন্য বসে থাকতেছে। ওই যে বললাম না, শুরুতেই বলছি, যেমন অনেকে দেখা যাচ্ছে ক্লাস করে না, পরে গিয়ে ভিডিও যখন দেখতে যায় তখন দেখা যাচ্ছে অনেকেই মানে আমাকে মেসেঞ্জার আবার নক করতেছে, দাদা এই জায়গায় ক্লাসের এই জায়গাটা বুঝি নাই, ওই জায়গাটা বুঝি নাই। যেমন এই যে আমি এখন ক্লাস শেষে আপনাদেরকে বললাম যে কত নম্বরে ক্লাস সমস্যা আছে সেটা আমাকে এখন বলে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কষ্টটা একবারে হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে এখন যারা ক্লাস করতেছে তারা তো আপলোড ক্লাস করতে গেলে দেখা যাচ্ছে তাদের ধরেন দেখেন 80 নম্বরের সমস্যা, ধরেন 80 নম্বর তাদের সমস্যা, এখন তিনি কি করতেন, তিনি আমাকে মেসেঞ্জার আবার নক করতেছে। তাহলে দেখেন একই সমস্যাটা আমাকে কি হচ্ছে বারবার বলতে হচ্ছে, এবং তখন কি হচ্ছে জানেন, 80 নম্বর সমস্যা ধরেন একজনের নাই, ধরেন 3 জনের সমস্যা, 3 জনে কিন্তু আমাকে এট এ টাইম কিন্তু মেসেঞ্জারে নক করতেছে কিছু মানে কিছু সময় পর পর।
ধরেন একজন যদি সবাই তার একসাথে করতেছে না, দেখা যাচ্ছে 80 নাম্বার একজনের তাকে একবার বুঝাইছি, পরে বিকালবেলা আরেকজন আবার 80 নাম্বার সমস্যা হবে, তাকে আবার বুঝাইতে হচ্ছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে রাত্রেবেলা আরেকজন মেসেজ দিছে ভাই 80 নাম্বার বুঝছে না, তখন দেখা যাচ্ছে একই প্রশ্ন আমাকে 3বার বুঝাইতে হচ্ছে, তাহলে সময়টা কিন্তু আমার বেশি যাচ্ছে এবং একই জিনিস কষ্টটা আমাকে বারবার করতে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য যেটা করব সেটা হচ্ছে মানে যারা ক্লাস করবে শুধু তারাই ক্লাসগুলো করতে পারবে, বাকিরা করতে পারবে না। এটা হচ্ছে এক ধরনের মানে ক্লাস করার জন্য আসলে ফোর্স করা, আর কিছুই না, ঠিক আছে। তাহলে আপনাদের যেহেতু কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই, সো আমি ক্লাসটা এখানেই শেষ করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।